এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, কিন্তু ভোটের প্রচার কৌশল তৈরি হয়ে গিয়েছে। আর প্রচারে আবার সেই মুখ নরেন্দ্র মোদী ভোটের আগেই, ভোট ঘোষণার আগেই রাজ্যে দুদিনের সফরে আজ আরামবাগে সভা হবে। সেখান থেকে আমার প্রতিনিধিরা রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরামবাগ, আজ আরামবাগ, আগামীকাল কৃষ্ণনগর, এই দুই জায়গায় সভা। আমার দুই প্রতিনিধি এখান থেকে রয়েছেন অভিজিৎ রয়েছেন ভেঙ্কটেশ্বর। তাদের সঙ্গে একবার কথা বলবো। প্রথমে অভিজিতের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবো। অভিজিৎ, আজ প্রথম সভা আরামবাগে, রাজ্যের নেতাদের মধ্যে কাকে তুমি দেখতে পাচ্ছ সেখানে, কারা এসেছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত এখানে মূলত কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব অনেকেই হাজির হয়েছে, যারা রাজ্যের দায়িত্বে রয়েছে। বিজেপির পক্ষ থেকে মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বহু নেতৃত্ব, বিপি যোশী থেকে আরম্ভ করে অনেকেই এখানে উপস্থিত হয়েছে। এবং এছাড়া এখানকার স্থানীয় নেতৃত্ব, যেটা দেখা যাচ্ছে যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য যে বিধায়করা রয়েছেন, এই আরামবাগের বিধায়ক থেকে শুরু করে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের চারজন বিধায়ক হচ্ছে বিজেপির, তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং রাজ্য নেতৃত্বের মধ্যে সুকান্ত মজুমদার, তিনি গতকাল রাতেই চলে এসেছিলেন, তিনি এই মুহূর্তে কামারপুকুরে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সভাস্থলে আসবেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারও এখানে আসার কথা, এখনও পর্যন্ত তিনি এখানে এসে পৌঁছাননি। তবে যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় নেতৃত্ব প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে, এবং পঞ্চায়েত থেকে শুরু করে এখানে একদম রাজ্য স্তরের নেতৃত্ব প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন। কারণ এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে আজকে লোকসভা ভোটের দামামা বাজাতে এই আরামবাগকেই বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী। এবং প্রথমে এই জায়গা থেকে আমার ভেঙ্কটেশ্বরের কাছে প্রশ্ন থাকবে। ভেঙ্কটেশ্বর, আরামবাগ গতবার বিজেপি হেরেছিল 1100-র কিছু বেশি ভোটে, সেই আরামবাগ এমনই একটা মারাত্মক জায়গা, যে জায়গা বিজেপি উইন উইন সিচুয়েশন দেখছে। কারণ লোকসভা ভোটে 1100 ভোটের মার্জিন এমন কিছু বড় ফ্যাক্টর নয়, সেই একটা উইন উইন সিচুয়েশনের জায়গা থেকে সভা শুরু করছেন নরেন্দ্র মোদী। কিভাবে দেখছো এটা? দেখো, অতটা তুমি জানো যে এর আগেই বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছিলেন। এবং রাজ্য বিজেপি যে 35টি আসনকে টার্গেট করে এগোচ্ছে, তার মধ্যে কিন্তু এই আরামবাগ যে লোকসভা কেন্দ্র, সেই আরামবাগ লোকসভা কেন্দ্রটিও রয়েছে। এবং গত যে লোকসভা নির্বাচন, সেখানে 1142 ভোটে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগকে একেবারে প্রধানমন্ত্রী তার যে রাজনৈতিক জনসভা, সেই সভা, প্রথম যে সভা, সেই আরামবাগকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র আরামবাগ নয়, আরামবাগ এবং আশেপাশের এলাকা এবং বেশ কিছু বিধানসভাকে একেবারে ক্লাস্টার তৈরি করে এই আরামবাগের যে ময়দান, সেখানে কিন্তু বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন। এবং একদিকে তুমি জানো যে এই সভার আগেই তুমি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে সাম্প্রতিক কালে সেখানে বিভিন্ন নিয়ম এবং দুর্নীতির অভিযোগে সুর চড়ানো হয়েছে বিজেপি নেতাদের পক্ষ থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে রাজনৈতিক সভা করার আগে সরকারি প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে যেমন একটা বার্তা দিতে চাইছেন, পাশাপাশি 35টি আসনের যে লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব এগোচ্ছে, সেই লোকসভা নির্বাচনকে পাখির চক্করে একেবারে আরামবাগকেই বেছে নেওয়া হলো প্রধানমন্ত্রী তিনি এই যে তার প্রথম সভা করবেন। এবং বিজেপি সূত্রে আমরা যাতে জানতে পারছি, যেটা আমি আগেও জানিয়েছিলাম, যে লোকসভা নির্বাচনের আগে বাংলায় 12টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার আজকে এই যে আরামবাগ, সেই আরামবাগ দিয়ে সূচনা করছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ একদিকে দলীয় কর্মী সমর্থককে বার্তা দেওয়া, অন্যদিকে প্রধানমন্ত্রীকে মুখ করেই যে রাজ্য বিজেপি নেতৃত্ব বা একেবারে গোটা দেশ তারা এবারে লোকসভা নির্বাচনে যাচ্ছে, সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট। এবং প্রধানমন্ত্রী আজকে তার যে বিভিন্ন কর্মসূচি, সেই রওনা দেওয়ার আগে দিল্লিতে ভোরবেলা তিনি কিন্তু আজকে তারা নির্বাচন যে কমিটি, সেই কমিটি তারা বৈঠকে বসেন এবং সেখানে প্রধানমন্ত্রীকেই নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকে আরামবাগের ময়দানে এসে সেখান থেকে রাজনৈতিক জনসভা থেকে কি বার্তা দেন, সেদিকে একদিকে যেমন তাকিয়ে রয়েছে রাজনৈতিক বার্তার কথায় ভেঙ্কটেশ্বর অবশ্যই বলতে হবে, এর আগে মোদী সেই ভোটের আগে এসে 2 হাতে 2 লাড্ডুর কথা বলেছিলেন কেন্দ্র আর রাজ্যে একই সরকার থাকলে কি হতে পারে, ডাবল ইঞ্জিনের কথা বলেছিলেন। সেই 2 লাড্ডু
সেই 2 লাড্ডু প্রসঙ্গই আবার আজ নতুন করে টেনে আনছে তৃণমূল। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা নরেন্দ্র মোদী রাজ্যের ভোট প্রচারে আসছেন, তখন সেই 2 লাড্ডু প্রসঙ্গ টেনেই কটাক্ষ করছে তৃণমূল। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি, শুনুন। 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো সম্ভবত আবার 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি ডেলি প্যাসেঞ্জারি শুরু করবেন। বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চায় যে প্রায় 70 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজ করে 2 বছর ধরে টাকা পায়নি, তাদের কেন টাকা দিচ্ছেন না? 11,36,000 মানুষ যাদের বাড়ির টাকা পাওয়ার কথা, কেন তাদের টাকা দিচ্ছেন না? তাই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি এবং তার সর্বাধিনায়ক পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার তাকে 2021 সালেও দুয়াতে 2টো লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে। 2024 সালেও তার কোনো অন্যথা হবে না। দেখুন, তৃণমূল কংগ্রেসের ইস্যু, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের তির্যক মন্তব্য, এসব কি আর জনমনে কোথাও কোনো দাগ কাটছে? কে কতভাবে প্রধানমন্ত্রীর অবমাননা করতে পারে তার প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেসের। এটা বাংলার মানুষকে এ ধরনের ভাষা সন্ত্রাস আর কিছুদিন এর জন্য সহ্য করতে হবে। ডেলি প্যাসেঞ্জার, কোন অফিসে ডেলি প্যাসেঞ্জার যাবেন না পার্মানেন্ট গিয়ে কোথাও থেকে যাবেন বেশ কয়েক বছরের জন্য, এগুলো তো সব সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই ভোট প্রচারে নরেন্দ্র মোদী রাজ্যে, কিন্তু ভোট প্রচারের যে ন্যারেটিভ তৃণমূল তৈরি করেছে, নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন ঠিকই, কিন্তু সে নিজের ন্যারেটিভ থেকে, প্রচারের নিজের স্টাইল থেকে তৃণমূল সরছে না। এখানেও প্রচারে নরেন্দ্র মোদীর আশাকে জুড়ে নিজেদের সেই বঞ্চনার প্রতিবাদকেই প্রচারের মুখ করার চেষ্টা করা হচ্ছে বা প্রচারের স্লোগান করার চেষ্টা হচ্ছে। কিভাবে জানবো? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু হয়েছে হ্যাশট্যাগ হিসেবে। সেখানে তারা উল্লেখ করেছেন আয় হতো বাতাকে যাও। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার যে ইস্যু, মোদীর সফরের চলাকালীন ঢালাও বাজারকে প্রথম দিন আরামবাগের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে। তৃণমূলের বক্তব্য হচ্ছে 100 দিনের কাজের যারা প্রাপক যারা রয়েছেন তাদের অর্থ কেন্দ্র দেয়নি বারবার বৈঠকের পরেও, এবং প্রধানমন্ত্রীর সাথেই দিল্লি থেকে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদেরকে সঙ্গে নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে আবাসের টাকাও এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাহলে যে ছাদের কথা বলা হয়েছিল সেই ছাদ গ্রাম বাংলার প্রচুর মানুষজন পায়নি। এক্ষেত্রে যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সেখানে তারা হাতিয়ার করছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যেহেতু তিনি এখানে এই রাজ্যেতেই সভা করতে আসছেন, আরামবাগের মতো জায়গাতে সভা করবেন, ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে কেন প্রধানমন্ত্রী কবে টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত বক্তব্য মঞ্চ থেকে রাখেন। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আরামবাগের যে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে বিশেষ ক্যাম্প থাকছে আজকে। সেই ক্যাম্পে যারা 100 দিনের কাজে যারা প্রাপক যারা রয়েছেন তাদেরকে যেমন টাকা দেওয়া হবে, একই সঙ্গে যারা টাকা পেয়েছেন তাদেরকেও সেখানে রাখা হচ্ছে। বিশেষ একটি ভিডিও বার্তা সেখান থেকেও প্রচার করতে চাইছে হচ্ছে তারা সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সেই কারণেই হচ্ছে আইএস বাতাকে যাও এই হ্যাশট্যাগকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রচার করতে। ধন্যবাদ। হ্যাশট্যাগ আয়ে হতো বাতাকে যাও কোথায় গেল? কেন বকেয়া এখনো পাওয়া যাচ্ছে না? নরেন্দ্র মোদীর রাজ্য সফরের সঙ্গেই ট্যাগ করে নিজেদের প্রচারের জন্য সেই দুর্নীতি, সেই বঞ্চনার সেই একই স্টাইল তুলে আনলো তৃণমূল। পাশাপাশি অবশ্যই এবারের প্রচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও প্রচার চলছে। কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে বাড়ানো হয়েছে সুবিধার জন্য, কত মানুষ সুবিধা পাচ্ছেন, সেই সব বিষয়ে প্রচারে কিভাবে আনা হবে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচারে জোর বাড়াচ্ছে তৃণমূল? দেখো, আগামী এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে ইতিমধ্যেই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন, যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা বাড়ানো হচ্ছে এপ্রিল মাস থেকে, তার আগেই এবার প্রচারে জোর দিল নবান্ন। যেটা নবান্ন সূত্রে খবর, প্রথমত এই যে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হচ্ছে তা আজ থেকেই কার্যত বিভিন্ন জেলায় ব্লকে গ্রামে প্রচার করতে হবে। কিভাবে প্রচার করতে হবে? এই যে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হচ্ছে তা বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার লাগিয়ে প্রচার করতে হবে। দ্বিতীয়ত, গ্রামে মাইকে ঘোষণা করতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়েছে। তার জন্য নির্দিষ্ট অডিও এবং ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে। যে অডিওটি তৈরি করা হয়েছে তা বিভিন্ন গ্রামে মাইকে প্রচার করতে হবে, এবং যে ভিডিওটি তৈরি করে দেওয়া হচ্ছে সেই ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখাতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয়েছে।
এবং এই যে প্রচার কৌশল, সেই প্রচার কৌশল দ্রুত শুরু করতে হবে বিভিন্ন জেলাগুলিকে। তার কারণ লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে সেক্ষেত্রে তারপরে আর কোনোভাবেই এই প্রচার করা সম্ভব নয়। তাই তার আগেই এই প্রচার কর্মসূচি সেরে ফেলতে হবে, এই মর্মে নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের দিয়েছে নবান্ন, তেমনটাই সূত্র মারফত খবর। এবং তার সঙ্গে এটাও মনে করা হচ্ছে যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভাণ্ডারও কি, লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়ানো কি এবার অন্যতম প্রচারের হাতিয়ার হতে চলেছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকারের তরফে যে প্রচার কৌশল দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর, তা অবিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর জন্য নবান্নের তরফে একটি অডিও বার্তা, একটি ভিডিও এবং তার সঙ্গে ব্যানার বা হোর্ডিং বা ফ্লেক্সে কি লেখা থাকবে তারও নির্দিষ্ট রূপরেখা তৈরি করে জেলাগুলিকে দিয়ে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার, কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, তাতে কত মানুষ সুবিধা পাবেন, কবে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হচ্ছে, সেই সব কিছু যেমন প্রচারের মধ্যে আনতে হবে, তারই পাশাপাশি প্রচারে আনা হচ্ছে 100 দিনের বকেয়া প্রসঙ্গ। যখন নরেন্দ্র মোদী এই রাজ্য সফরে, তখন নরেন্দ্র মোদী তার মতো বিজেপির মতো বার্তা দেবে। বিজেপির প্রচার কৌশলে চলবে, তৃণমূলের প্রচার কৌশল বানিয়ে নিয়েছে, যে তৃণমূলের প্রচার কৌশলের মধ্যে একদিকে যেমন 100 দিনের বকেয়া রয়েছে, তারই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার রয়েছে, আর 100 দিনের বকেয়ার সঙ্গে ট্যাগ করে হ্যাশট্যাগ আয়ে হো তো বাতাকে যাও, এই ফান্ডা নিয়ে বা এই মন্ত্র নিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল।